পশ্চিমবঙ্গের বিরোধী দল আপনারা তাদের যে ভূমিকা থাকা প্রয়োজন বিধানসভার ভেতরে প্রশ্নপত্রের মাধ্যমে তুলে ধরা, ভাবুন আরজি করের বিষয়, নারী সুরক্ষার বিষয় এত তো বলেন, কারণ বিজেপি এই কারণে বলতে পারে না হাতরস উন্নাও ঘটনার পর আরজি করের ব্যাপারে তারা বলবেন না, এবং আরজি করের বিষয়ে আজকে ইডি সিবিআই কলকাতা পুলিশ রাজ্য পুলিশ আমি ভাবলাম একেবারে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না, কিন্তু ইডি সিবিআই পর্যন্ত কি করলেন, কেন করলেন না? এবং সেই ক্ষেত্রে আমরা জানতে পারলাম না যে ওই মেয়েটি, ডাক্তার মেয়েটি যে খুন হলো সেটা কি কোনো লালসার কারণে, না লালসাকে সামনে রেখে পেছনে কোনো সংগঠিত অপরাধ ছিল। বাংলার যারা পেরেন্টস আছে, মা বাবা যাদের বাড়িতে মেয়ে আছে, প্রত্যেকে ট্রমাতে ভুগছে, এবং এর জন্য দায়ী বিজেপি এবং তৃণমূল দুটো সরকার, একটি কেন্দ্রে আছে একটি রাজ্যে আছে, আমি দল হিসাবে বলছি। এবং সেই ক্ষেত্রে তারা তাদের বিরুদ্ধে এই চার্জশিট, সঙ্গে সঙ্গে এখানে যে শিক্ষায় দুর্নীতি হলো সেই দুর্নীতিতে যে সিবিআই ইডি ইনকোয়ারি হলো সেখানে কাদের কাদের নাম ছিল? আমাদের কাছে খবর যে সেখানে বিজেপি নেতাদের নাম আছে, যে ক্ষেত্রে ইডি সিবিআই নিশ্চুপভাবে বসে আছে। আপনারা সবাই জানেন কাদের কাদের নাম আছে, যে ক্ষেত্রে সঠিকভাবে চার্জশিট দেওয়া হয়নি। অতএব সরকার পরিবর্তন, টিএমসি কে পরিবর্তন করে যারা ক্ষমতায় আসতে চাইছে তারা তো একই স্কুলে দুজন ছাত্র এবং পুরোটাই কন্ট্রোল বাই আরএসএস। সেই ক্ষেত্রে চার্জশিট, এই ক্ষেত্রেও আমরা এই ব্যাপারটি বলেছি। আগে আমি অর্থনৈতিক ব্যাপারটি বলে দিয়েছি যে আজকে কত দেনাগ্রস্ত, তার সঙ্গে সঙ্গে বলছি টাকার অধঃপতন, টাকার অবমূল্যায়ন। আজকে প্রত্যেক দিন টাকার মূল্য ডলারের তুলনায় কমছে, এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। তো যারা এখানে অর্থনীতিকে ভালো করার কথা বলছেন তারা কি করে বলতে পারেন? তার কারণ আজকে 91 টাকা, কংগ্রেসের আমলে যখন টাকার দাম কমতো তখন এই নরেন্দ্র মোদী টিটকিরি করতেন, আর সেই নরেন্দ্র মোদী আজকে যারা এখানে চালাচামুন্ডা আছেন তারা কিন্তু ওই ব্যাপারটি বলছেন না, বলছেন রাজ্য রাজ্য রাজ্য। তো রাজ্য তো কেন্দ্রের বাইরে নয়। অর্থনৈতিক যে আজকে পরিকাঠামো এবং যেভাবে এটাকে ডিস্ট্রিবিউট করা হয় সব পরিকল্পনা নেই, কারণ হেভি ইন্ডাস্ট্রি আজকে 2014 সাল থেকে একটাও হয়নি, পশ্চিমবঙ্গে হয়নি, যে ক্ষেত্রে বিজেপি তারা কিন্তু একটাও কোনো এ ব্যাপারে কোনো প্রশ্ন করতে পারছে না। এবং আজকে যে ভাষাগত দিক, আজকে বিজেপি রুলিং স্টেটে বাংলা হচ্ছে যারা কথা বলেন তাদের উপরে অত্যাচার হচ্ছে, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে উড়িষ্যায় যখন মারা গেলেন জুয়েল রানা তখন কিন্তু বিজেপি নেতারা গিয়ে উড়িষ্যা ভবনে একটা স্মারকলিপি পর্যন্ত দেয়নি। উল্টে পশ্চিমবাংলার ক্ষেত্রে যখন দেখা গেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ অধিনায়ক জয়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে, সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বঙ্কিমচন্দ্রকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে, কোনো ব্যবস্থা নেয়নি। রামমোহনকে নিয়ে আপত্তিকর মন্তব্য হয়েছে, কোনো ব্যবস্থা নেই। এখানে দেখা গেছে বিদ্যাসাগরকে নিয়ে তাদের বিভিন্ন উক্তি যেটা পশ্চিমবঙ্গের স্বাভিমানকে ধাক্কা দিয়েছে। এখানে দেখা গেছে যে কবিগুরু শান্তিনিকেতনে সেখানে যখন আচার্য হিসাবে বক্তৃতা দিচ্ছেন তখন সেখানে জয় শ্রীরাম ধ্বনি উঠেছে, যে তার স্যান্টিটি, সেই স্যান্টিটিটাকে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং আজকে আমরা মনে করি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, তার কারণ তারা পশ্চিমবঙ্গে আলাদা কালচারকে আজকে বহন করতে চায় বিশেষভাবে, যেটা হচ্ছে আমি কি লিখবো, আমি কি পড়বো, আমি কি গাইবো, আমি কি পোশাক পরবো, এবং তার সঙ্গে সঙ্গে যে আমি কি খাবো তার উপরে এরা বিভিন্ন সময় বিভিন্ন মত প্রকাশ করছে। আজকে দেখা গেছে যে কোনো এক বিধানসভা কেন্দ্রের প্রার্থী তিনি মাছ নিয়ে ঘুরছেন, আর এক জায়গায় বলছেন যে আমরা ক্ষমতায় এলে বন্ধ করে দেবো। তো এরা মুখ এবং মুখোশ, এরা দুজনে এক এক ধরনের কথা বলছে। এই জায়গায় আমরা মনে করছি যে দুজনের জন্য এই যে চার্জশিট আমরা আজকে পেশ করলাম
এটা বাংলার মানুষের চার্জশিট। বাংলার মানুষ মনে করে যে পশ্চিমবাংলার যে অর্থনীতি, পশ্চিমবাংলার যে কালচার, পশ্চিমবাংলার যে সামগ্রিক পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প, কোনোটাই আজকে এই বিজেপি করতে পারেনি। 18 জন এমপি জিতেছে, 12 জন এমপি জিতেছে, 77 জন এমএলএ জিতেছে। অথচ ছোট্ট একটা টেলার হিসেবে যে একটা টমেটো সসের কারখানা, আজকে গ্রিলের কারখানা বা কোনো একটা টেলার দেখায়, পরবর্তী ক্ষেত্রে আমরা ক্ষমতা এলে আমরা বড় করে আমাদের বিভিন্ন চিত্র বা মুভি আমরা দেখাতে পারবো, সেটা কিন্তু বিজেপি একেবারেই দেখাতে পারেনি। উল্টে ধর্মের বীজ তুলে বিভিন্ন জায়গায় দাঙ্গা সৃষ্টি করার জন্য প্রলোভন দিয়েছে। শামশেরগঞ্জেও কিন্তু তার একটা পরিণতি, এবং এই ক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটি জায়গায় যে দাঙ্গা হয়েছে তার ইস্যু তৈরি করে দিয়েছে তৃণমূল, এবং সেই দাঙ্গাকে সম্পূর্ণভাবে তাকে পরিসমাপ্তি ঘটিয়েছে বিজেপি। অর্থাৎ দেশলাই বাক্সটা কোন সময় তৃণমূলের হাতে থেকেছে, আর তার থেকে এক একটা কাঠি বার করে আগুন জ্বালিয়েছে বিজেপি। কোন সময় বিজেপির হাতে দেশলাই বাক্স থেকেছে, তার থেকে এক একটা কাঠি বার করে আগুন জ্বালিয়েছে তৃণমূল। তার কারণ তারা ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে নির্বাচন পার করতে চায়। তাই তারা কোনো সময় কোনো ক্লারিটিটা বাংলার উন্নয়নের ক্ষেত্রে তারা আলোচনা করতে চায় না। বাংলার সামগ্রিক ডেভেলপমেন্ট কি হবে তা নিয়ে আলোচনা করতে চায় না। তারা এইটাকে একটা জায়গায় তারা আবদ্ধ রাখতে চায় যে আমি বাজে কথা বললাম বিজেপিকে, বিজেপি নির্বাচন কমিশনে গেল, সারাদিন আপনারা সেটা দেখালেন। অথচ পশ্চিমবাংলার যে শ্রমজীবী মানুষ, কৃষক, মেহনতি মানুষ, তারা কেমন ভাবে দিন যাপন করবেন, তাদের কিভাবে বাড়ি তৈরি হবে, তাদের কিভাবে বাসস্থানকে রক্ষা করা যাবে, তাদের কি করে চাকরি হবে, এগুলোর বিষয়ে তাদের কোনো ধারণা তারা করছেন না। শুধু ধর্মের উপরে ভিত্তি করে একে অপরের ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে বাইনারি পলিটিক্স করতে চাইছে, ক্ষমতায় আসতে চাইছে। আমাদের চার্জশিট এটার উপরেই আমরা সীমাবদ্ধ রেখেছি। সুপ্রিম কোর্টে কিছুক্ষণ আগে নির্দেশ দিয়েছে যে যাদের ট্রাইব্যুনালে নাম উঠবে তাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে ভোটার লিস্টে 23 তারিখ এবং 27 তারিখের ভোটার। আপনাদের এটাকে স্বাগত জানাই আমরা। তার কারণ 1952 সাল থেকে নির্বাচন হচ্ছে। এই কংগ্রেস দপ্তর, ঐতিহাসিক দপ্তরে বসে বলছি, আমরা গর্ব অনুভব করি যারা এই লাইনে বসে আছেন যে আমরা কংগ্রেসের কথা বলি। আপনাদের প্রত্যেককে ভোটাধিকারের যে অধিকার এবং 21 বছর থেকে 18 বছরের ভোটাধিকার দেওয়া, ইয়াং জেনারেশন যারা 65%, রাজীব গান্ধী বলে গিয়েছিলেন যে তারাই সরকার তৈরি করবে, দেশ যারা চালাবে। এটা ভারতবর্ষের গণতন্ত্রের সবথেকে বড় উৎসব, যেটা জওহরলাল নেহরুর হাত দিয়ে তৈরি হয়েছিল। সেই গণতান্ত্রিক উৎসব তার প্রধান অঙ্গ কি না ভোটের প্রক্রিয়া, হচ্ছে ভোট উৎসব লোকে বলে। সেই উৎসব কি উৎসব থাকতে পারে জেনুইন ভোটারের নাম যদি ভোটার লিস্টে না থাকে? জেনুইন ভোটারের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ যায়, আপনার নাম যদি বাদ চলে যায়, আমার নাম যদি বাদ চলে যায়, আর বছরের পর বছর আমার পূর্বপুরুষরা এই পশ্চিমবাংলায় বসবাস করে, তাহলে আমি বলতে পারি এটা উৎসব হচ্ছে? আমরা তো সবাই মিলে বলবো এটা কবরে যাওয়ার রাস্তা, এটা শ্মশানে যাওয়ার রাস্তা তৈরি করছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার মিলে। এবং প্রথম দিন থেকে আমরা এসআইআর এর বিরোধী ছিলাম না, এসআইআর এর বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। কিন্তু আমি বারে বারে চিঠি দেওয়া সত্ত্বেও, আমাদের নেতারা বলা সত্ত্বেও, তিনি কিন্তু অ্যাসেম্বলির ভেতরে ডেকে রেজলিউশন নেননি যা তামিলনাড়ু নিয়েছিল। তিনি কিন্তু অল পার্টি মিটিং ডাকেননি। আমরা বলেছিলাম অল পার্টি মিটিং ডেকে আপনি যান, বলুন। আজকে তো বললে হবে না। আর বিজেপি তো প্রথম থেকে তারা ছলে বলে কৌশলে, রাহুল গান্ধী যখন মেগা প্রেস কনফারেন্স করলেন, যে প্রেস কনফারেন্সের নির্যাস ছিল যে নির্বাচন কমিশন তার পবিত্রতা নষ্ট করে, স্যান্টিটিকে ডিস্ট্রয় করে, নির্বাচন কমিশন কেমন ভাবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এক হয়ে বিভিন্ন রাজ্যের নির্বাচন তারা করায়ত্ত করছে, তারা দখল করে নিচ্ছে। এইটা যখন জানতে পারলো তখন বিহারে এসআইআর শুরু হলো এবং পশ্চিমবঙ্গে এসআইআর এর মাধ্যমে আজকে বিজেপি ক্ষমতা দখল করতে চাইছে। আজকে জ্ঞানেশ কুমার মন্ডল প্রেসিডেন্টের মতো তিনি বিজেপির দেশের সভাপতি হয়ে গিয়ে যেন নির্বাচনকে কন্ট্রোল করছে। আজকে তাই আমরা মনে করি, আগেও বলেছিলাম এসআইআর প্রক্রিয়া সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন প্রয়োজন, সুপ্রিম কোর্ট ইন্টারভেনশন করেছিলেন।
এবং আজকে আমরা মনে করি ফ্রি, ফেয়ার অ্যান্ড ফিয়ারলেস নির্বাচন করাতে গেলে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধান প্রয়োজন। আজ থেকে পার্লামেন্টের বিশেষ অধিবেশন পেশ হবে মহিলা সংরক্ষণ বিল। ভোটের আগে এই যে মহিলা ভোটকে টার্গেট করে কি মহিলা বিল নারী সশক্তিকরণের ঐতিহাসিক রায় বলে মোদী বক্তব্য। আপনাকে আমি বলি, এটা পশ্চিমবঙ্গের মহিলাদের আজকে ভাবছেন যে এই স্পেশাল সেশন ডেকে এই কাজটি করলে পশ্চিমবঙ্গের মহিলাদের আমরা সমর্থন পাবো। আরে মহিলাদের কথা কেউ যদি বলে থাকে সে কংগ্রেস বলেছে। আর এই ব্যাপারে আমার অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি জেনারেল সেক্রেটারি বিশদভাবে, কারণ আমাদের একটা স্পেশাল প্রেস কনফারেন্স করার কথা ছিল, আমি বলবো যে আমাদের সর্বভারতীয় নেতা গোলাম মোহাম্মদ মীর সাহেব তিনি এই রিগার্ডিং প্রেস কনফারেন্স অ্যান্ড ওমেন রিজার্ভেশন বিল এই ব্যাপারে কংগ্রেস পার্টি সার্বিকভাবে কি মত তিনি তা ব্যক্ত করবেন আপনাদের সামনে। হ্যাঁ, এখানে তো জুড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বঙ্গভঙ্গের পরিকল্পনা মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে ডিলিমিটেশন অর্থাৎ পুনর্বিন্যাস বিলকে জুড়ে দেওয়া হয়েছে। এই বিষয়টাকে উনি আক্রমণ করে বলেছেন যে এরকম ভাবে মানে মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে ডিলিমিটেশনকে জুড়ে দেওয়া মানে বঙ্গভঙ্গের পরিকল্পনা করছে। একটা কথা বলবো, বিজেপি তো জম্মু কাশ্মীরে যে পদ্ধতিতে একটা রাজ্য সরকারকে ভেঙে ইউনিয়ন টেরিটরি বানাবার প্রক্রিয়াকে সফল হয়েছে বলবো, তারা করলেন জবরদস্তি সাংবিধানিক কোন প্রক্রিয়াকে না মেনে। এদের তো পরিকল্পনা আছে, যেখানে ক্ষমতা দখল করতে পারবো না সেখানে ভেঙে দাও, টুকরো করে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক সচেতন হওয়া দরকার ছিল। পার্লামেন্টের ভেতরে যে বিলগুলো আসে সেখানে কেন অ্যাবসেন্ট হন ওনার হচ্ছে লোকসভা মেম্বাররা? কেন তাদের ভোট দিতে পাঠানো হয় না? কেন নীতিগত প্রশ্নে বিরোধিতা করা হয় না? কেন ধনকর সাহেবের সময় যখন তাকে উপরাষ্ট্রপতি করা হলো সে সময় কেন তৃণমূল অ্যাবসেন্ট ছিল, যিনি ডিস্ট্রাকটিভ অনেক কাজ করে গিয়েছেন? এর কারণ হলো ওই একই সেই আরএসএস স্কুল থেকে দুজনে, কেউ গুড স্টুডেন্ট কেউ ব্যাড স্টুডেন্ট, বা দুজনেই স্টুডেন্ট, অর্থাৎ দুজনে মিলে সেই একই পদ্ধতিতে চলতে চান। আইদা তুমি থাকো নাহলে আমি থাকি, এই পদ্ধতি। রাজ্যের আইপিএস আইএএস ভর্তি নিয়ে কোনো মন্তব্য করলো না সুপ্রিম কোর্ট, হস্তক্ষেপও করলো না এবং বললো যে অন্যান্য রাজ্যেও তো হয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে কেন হয়েছে না। এখানে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে কোনো আধিকারিক বদল হতে পারে, নির্বাচন কমিশনের সে এখতিয়ার আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন যে কোনো একজন আইএএস আইপিএস কিংবা আধিকারিককে বদলি করতে পারে, তার কোড অফ কন্ডাক্ট, তার অ্যাক্টিভিটি, তার টোটাল জবে থেকে তিনি কাজ করছেন, তার ইম্পার্শিয়াল অ্যাক্টিভিটি ছিল কিনা এসবের উপরে করতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনে যারা বসে আছে তারা ইম্পার্শিয়াল কিনা, এই ব্যাপারটাকে দেখবেন। কারণ এই নির্বাচন কমিশনার তো নীতিগত প্রশ্নে এখানে নিয়োগ হয়নি, নিয়ম নীতি মেনে নিয়োগ হয়নি। কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে এখানে 2:1 ফর্মুলাতে নিয়োগ হয়েছে, যেখানে সরকারের দুজন এবং এলওপি। এবার সরকারের দুজন মানে তারা যা বলবে তাই। এবং এই গণেশ কুমারকে নিয়োগের পর একটা আইন নিয়ে এসেছে, স্পেশাল আইন 2023 সালে, যে ওনাকে কোনোভাবে কেউ ওনার বিরুদ্ধে অভিযোগ করতে পারবে না। তাহলে তো সব দিক থেকেই ওয়াল তুলে দিয়েছে, যাতে কোনো অন্যায় করলে তার কোনো শাস্তি না হয়, কোনো অভিযোগ করা না যায়। অতএব নির্বাচন কমিশনের যে স্যাংটিটি তাকে ডিস্ট্রয় করা হয়েছে। কারণ আমরা সবাই জানি নির্বাচন কমিশন তার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। রাজ্য সরকারের ইনফ্রাস্ট্রাকচার কেন্দ্রীয় সরকারের ইনফ্রাস্ট্রাকচারকে দিতে হয়, এমপ্লয়িদের দিতে হয়। কিন্তু এই এমপ্লয়িদের যে নেওয়ার ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে ত্রুটি আমরা দেখতে পাচ্ছি একটাই কারণে, সেন্ট্রাল থেকে যারা আসছেন তারা বিজেপির হয়ে কাজ করছে, রাজ্যের থেকে যারা যাচ্ছেন তারা তৃণমূলের হয়ে কাজ করছে। এবার আমরা কারণই সাহায্য পাচ্ছি না, কারণ এরা জানে নির্বাচনের পর এই অফিসাররা রাজ্যের হয়ে কাজ করবেন, ওই অফিসাররা কেন্দ্রের হয়ে কাজ করবেন। তো তারা ইম্পার্শিয়াল হইতে কাজ করা তাদের ইচ্ছে থাকলেও তারা করতে পারছেন না। যুব শক্তি ভরসা কার্ড, মহিলা শক্তি ভরসা কার্ড, এরকম একাধিক সংকল্পপত্র বিজেপি ঘোষণা করেছিল। আর মহিলা শক্তি ভরসার যে কার্ডটা সেটা অলরেডি ওরা ডিস্ট্রিবিউট করা শুরু করেছিল। এটাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ডিসিআইতে কমপ্লেন করেছে শুভেন্দু অধিকারী, স্মৃতি ইরানি এবং আরো যারা বিজেপি লিডাররা রয়েছেন তাদের এগেইনস্টে। কি বলবেন যে নির্বাচন প্রাককালে তারা কার্ড বিলি করে? বিহারে 10,000 টাকা করে দিয়েছিল নির্বাচনের আগে, নির্বাচন শেষ হয়ে গেছে, এখন প্রত্যেকের কাছে চিঠি আসছে ব্যাংক থেকে টাকা ফেরত দেওয়া। তো বাংলার মানুষকে সজাগ হতে হবে, আপনাদেরও সজাগ হতে হবে। যে স্বাধীনতার কথা আপনারা ভাবছেন
যে মিডিয়া সব থেকে বেশি আমরা লিবার্টি এনজয় করব, ডে আফটার টুমরো ইট উইল বি নট দ্য লিবার্টি। এটা কোন জায়গায় গিয়ে পৌঁছবে সেটা ভারতবর্ষের মিডিয়ারাও বুঝে গিয়েছেন, সবাই বুঝে গিয়েছে। মহিলা রিজার্ভেশন বিল নিয়ে জাস্ট আপনারা কয়েকটি কথা শুনুন। হ্যাঁ, একটা প্রশ্ন আছে যে পুনর্বিন্যাস বিল আজকে বিরোধীরা বিরোধিতা করার সাথে পার্লামেন্টে পেশ করতে চলেছে, এর প্রেক্ষিতে বিরোধীরা অর্থাৎ আপনারা মানে কংগ্রেস এবং যারা সমাজবাদী পার্টিরা বিরোধিতা করছেন, তৃণমূল কংগ্রেস তো পাঁচজনকে ছাড়া পাঠাননি, তাহলে কি করে এইটাকে আটকানো যাবে? আপনাকে আমি বলি যে এই দূরভিসন্ধি ঠিক জিএসটি নিয়ে হয়েছিল, এটা একটা চালাকি। তবে একটা জিনিস ভালো যে এখনো পর্যন্ত কোনো সেনা মারা যায়। প্রত্যেক নির্বাচনের আগে দেখবেন যে বোমবাস্ট হয়ে গেছে, আরপিএস বাস্ট হয়ে গেছে, সেনা মারা গেছে। এখন আর সেনাকে ধরছেন না। দেখুন, ভগবান করুক কোথাও কোনো যাতে বিস্ফোরণ না হয়, কোনো দাঙ্গা না হয় ঠিক নির্বাচনের আগে। আবার নরেন্দ্র মোদী ভাষণ দেওয়া না শুরু করে দেন, আবার দেশপ্রেমের কথা না জাগিয়ে তোলেন। অতএব এখনো পর্যন্ত কিন্তু সময় বাকি আছে। 23 তারিখের আগে, 29 তারিখের আগে আবার না কোনো একটা প্ল্যান করে কাকে যে খতম করবে, কাকে যে রাখবে বলা খুব ডিফিকাল্ট।